মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাস 2020-22-21 পর্যন্ত রেশন ফ্রি করে দিয়েছেন, রেশন ফ্রি। আর বলেছেন 2021-এ তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে এলে সারা জীবনের জন্য রেশন ফ্রি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই তিনটে স্কিমের জন্য এমন ভাবে মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করছে। আর শুনুন, বিজেপিরও যদি কেউ থাকে না, তাকেও নিয়ে স্বাস্থ্য বীমার কার্ডটা করিয়ে দেবেন। বলে ওরে দিদি দিচ্ছে, নিয়ে নে, নিয়ে নে, লজ্জা করিস না, নিয়ে নে। শরীর খারাপ হয়ে গেলে বিনা পয়সা ঠিক না করবেন, নিয়ে যাবেন, নিয়ে যা করে নে। বেঁচে থাক। মাঠে যদি খেলোয়াড়ই না থাকবো, খেলবো কার সঙ্গে রে? খালি মাঠে তো খেলতে চাই না। বেঁচে থাক, বেঁচে থাক। দিদি দিচ্ছে, খেয়ে নে, পড়ে নে, বিনা পয়সায় খেয়ে নে রে, খেয়ে নে। দিদি দিচ্ছে দুয়ারে সরকার, তোর শিডিউল কাস্টের সার্টিফিকেটটা নিয়ে নে, নিয়ে নে, সব জায়গাতেই কাজ হবে। দিদি দিচ্ছে স্বাস্থ্য বীমা কার্ড, নিয়ে নে, নিয়ে নে। বেঁচে থাক, বেঁচে থাক, তবে না লড়বো। সিপিএম তো বাজার থেকে উদাই হয়ে গেছে, দেখতে পাই না আর আজকাল, আর লড়াইও করতে পারি না, বক্তব্য রাখতে পারি না। অন্তত তোরা বেঁচে থাক, বেঁচে থাক বাবা। আমরা যেন কারো একটা প্রতিপক্ষ পাই। দেব 25খানা গোল, তবু তো মাঠে একটা টিম তো থাকবে। আর টিমই যদি না থাকে, আমাকে এমনি যে প্রাইজটা নিয়ে চলে যেতে হবে, সেটা ভালো লাগে না, সেটা আবার ভালো লাগে না। আর বেঁচে দেওয়া রাজনীতি বেচতে বেচতে চলে গেছে। নরেন্দ্র মোদী সব বেঁচেছে। এয়ার ইন্ডিয়া বেঁচে দিয়েছে, কোল ইন্ডিয়া বেঁচে দিয়েছে, বিএসএনএল বেঁচে দিয়েছে, কৃষির জমি বেঁচে দিচ্ছে। দে বেঁচে দে, দে বেঁচে দে, দে বেঁচে দে, করে খাই, করে খাই। আমি খাক, অমিত খাক, আমি খাই, অমিত খাক, দিলীপ খাক, সবাই খাক, সবাই মিলে করে খাই, করে খাই, করে খাই। দিলীপ বলো লকেটকে একটু দেবেন না? হ্যাঁ, লকেটকে একটু দেন, লকেটকে একটু দেন, লকেটকে একটু দেন। সব করে খাই, করে খাই, বেঁচে দে, দে, দে বেঁচে দে। দেশটাকে বেঁচে দিচ্ছি আর করে খাচ্ছি। দস্যুরানীকে আবার কিছু বলা যাবে না, জানেন তো? আচ্ছা, আপনি যে মুখে লিপস্টিক লিখেছে, আমি যদি বলি যে আপনি মুখে লিপস্টিক মেখেছেন, এটা কি অশ্লীল? অশ্লীল না তো? আমি যদি বলি আপনি মুখে একটু ফেস পাউডার মেখেছেন, এটা কি অশ্লীল? আমার বলা চলবে না, ওনাকে বলা চলবে না। উনি, আমি যা বলবো তাতেই বলবো অশ্লীল। আমি বলি যে সুন্দরী, তাতেও বলছে অশ্লীল। আমি তো বলছি তুমি সুন্দরী, কিন্তু সুন্দরী তুমি দস্যুরানীকে চলে পৌঁছে গেছো। সুন্দরী তুমি দস্যুরানী হয়ে গেছে। সব জায়গায় লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, এর সঙ্গে ওই লাগিয়ে দাও, ধর্মে ধর্মে লাগিয়ে দাও, সব ধর্মে ধর্মে লাগাও, লাগিয়ে দাও। হবে না, করতে দেব না। এই বাংলা সবার বাংলা। এ বাংলা হিন্দুর বাংলা, মুসলিমের বাংলা, বৌদ্ধের বাংলা, খ্রিস্টানের বাংলা। সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লিং। এই হচ্ছে বাংলা। মোদীজি, আপনি ষষ্ঠীর দিন লিস্ট ধরে প্রায় 30 থেকে 35 জন মনীষীর নাম আপনি পড়ে গেছেন, আমি খুশি। অমিত শাহ, আপনি স্বামী বিবেকানন্দের গলায় যে মালা পরিয়ে এসছেন, আপনি শান্তিনিকেতনের রবি ঠাকুরের জায়গায় গেছেন, হোর্ডিংটা কি? আপনার ছবি ওপরে, তার নিচে হচ্ছে রবীন্দ্রনাথ।
তারপরে নিচে হচ্ছে একজন বিজেপির একজন প্রাক্তন এমপি। রবীন্দ্রনাথকেও আপনি রবীন্দ্রনাথের মাথার উপরে চলে গেলেন অমিত শাহ। এই আপনার সংস্কৃতি, এই আপনার সংস্কৃতি। আমি বলছি আপনি মোদিজি, অমিত শাহ সত্যিকারের যদি বাংলার মনীষীদের কথা পড়ে থাকেন, যদি রবীন্দ্রনাথ পড়ে থাকেন, যদি নজরুল পড়ে থাকেন, যদি রামকৃষ্ণদেব পড়ে থাকেন, যদি স্বামী বিবেকানন্দ একটা করে চ্যাপ্টার যদি পড়ে থাকেন, যদি ক্ষুদিরাম বসু পড়ে থাকেন, যদি মাতঙ্গিনী হাজরা পড়ে থাকেন, যদি বঙ্কিমচন্দ্র পড়ে থাকেন, যদি শরৎচন্দ্র পড়ে থাকেন, যদি কবি সুকান্তের একটা কবিতাও আপনি যদি পড়ে থাকতেন, তাহলে 2002 সাল থেকে নরেন্দ্র মোদী ও অমিত শাহ আপনাদের নাম গুজরাটে দাঙ্গাবাজের লিস্টের মধ্যে উঠত না, দাঙ্গাবাজের লিস্টের মধ্যে উঠত না। আর সত্যিই তাদের মনীষীদের চরিত্র যদি পড়ে থাকতেন, সত্যিই যদি গান্ধীজিকে পড়ে থাকেন, তাহলে গান্ধীজিকে যদি জানতেন, আজকের এই কৃষক আন্দোলন অন্তত হতো না। সত্যিই যদি পড়ে থাকেন, তাহলে 2002 থেকে 2020-তে দাঙ্গাবাজের মহানায়ক হিসেবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আসতো না, আসতো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার, স্বাস্থ্য বিমা কার্ড, আর হচ্ছে বিনা পয়সায় রেশন, এই তিনটের জন্য মানুষের যে আশীর্বাদ হয়ে গেছে, বঙ্গ বিজেপি খ্যাপা ষাঁড়ের মতো পশ্চিম বাংলায় দৌড়চ্ছে। সেই খ্যাপা ষাঁড়ের মধ্যে পশ্চিম বাংলায় দৌড়তে দৌড়তে সেই খ্যাপা ষাঁড়দের মধ্যে গতকালও কয়েকজন গেছে যারা দলবদলুর লোক। মনে রাখবেন, একটা লোক কিন্তু অরিজিনাল তৃণমূল ছিল না, অরিজিনাল তৃণমূল ছিল না, একটা লোক ছিল না, একটা অরিজিনাল তৃণমূল ছিল, থাকবে না। শুনুন, আপনার একটা ঘটনা বলি, শেষ করবো আমি। ঘটনাটা কি জানেন? বাঁকুড়াতে একটি ছেলে আছে, তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেস করে। সে আমার খুব ভালোবাসে। আমি কালী পুজোর সময় গিয়ে দেখলাম দালাল অনুগামী বলে অনেক ফ্লেক্স লাগিয়েছে। তাই ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই দালাল অনুগামী বলে ফ্লেক্স লাগালি কেন? বলে আমি শুভেন্দু দাকেও খুব ভালোবাসি। জানি দাদা আপনাকেও ভালোবাসি, আমি শুভেন্দু দাকেও ভালোবাসি। ফ্লেক্স দেখুন, একটা যদি শুভেন্দু দার ফ্লেক্স থাকে, তাহলে আরেকটা আপনার ফ্লেক্স আছে। আমার শুভেন্দু দাকে ভালোবাসলে আমার সঙ্গে আর ভালোবাসা থাকবে কোথায়? দুজন যে আমরা দুই মেরুতে রয়েছি। বলো দেখুন না। এরপর ওর ওয়ার্ডে একটা মিটিং হলো, ওর বউ কাউন্সিলর। আমি মিটিং এ বলতে যখন বললাম, কি গো তোমার বর তো বিজেপি চলে যাচ্ছে, বলে পাগল, বিজেপি গেলে ঘর ঢুকতে দেবো না আমরা। ছেলেটি তখন করেছে কি, বাড়ির থেকে কিন্তু আমার জন্য একটা ব্ল্যাক টি দিয়ে এসছে। ক্যামেরা থেকেও ধরতে পারেনি সেদিনকে, সেই সময় ভাবতে পারেনি মিটিং শেষ হয়ে যখন নামতে গেছি, তাহলে বোধহয় সারা পশ্চিম বাংলা ভাইরাল হয়ে যেত। আমি যখন নামলাম দেখছি ও 7 বছরের ছেলেটাকে নিয়ে আমার সামনে চাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চাটা খাচ্ছি। কি রে বাবা কেমন আছিস? কেন বলে জেঠু কতদিন পর তোমাকে দেখলাম। আমি আর তো দেখতে পাবি না। বলো কেন? বল তোর বাবা তো বিজেপি চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারীর দলে। ছেলেটা বলছে, 7 বছর ছেলেটা, তুমি বিজেপি চলে যাচ্ছ? তুমি বিজেপিতে যাচ্ছ? তুমি মোদীর দল করবে? তুমি মোদীর দল করবে? তোমার বাড়িতে ঢুকতে দেবো না, তোমার বাড়ি থেকে বার করে দেবো, তোমার বাড়িতে ঢুকতে দেবো না। কেউ ধরা পড়েনি সেদিনকে, কেউ ধরতে পারেনি, নাহলে ভাইরাল হয়ে যেত। গত শুক্রবার দিন সকালবেলায়
আমাকে লিখলো যে দাদা তারাপীঠ যাচ্ছি, তোমার গোত্রটা বলবে। আমি ওকে ফোন করলাম, বলে তুই দুই দাদার পুজো কি করে দিবি রে একসঙ্গে? দুই দাদা তো দুদিকে, একটা তৃণমূলে আর একটা বিজেপিতে, দুই দাদাকে কি করে দিবি? সে উত্তর কি দিয়েছিল জানেন আমায়? উত্তর দিল, আমি আজকে 3 থেকে 4 ঘন্টা আমি কেঁদেছি, শুভেন্দুদা শুধু বিজেপি চলে যাচ্ছে বলে আমি কেঁদেছি দাদা, স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমি তো দিদিকে ছাড়তে পারবো না, তৃণমূল কংগ্রেসকে ছাড়তে পারবো না। আমার যদি শুভেন্দুদার সঙ্গে পরিচয় হয়েও থাকে তাহলেও হয়েছে দলের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের মঞ্চটা ছিল বলে। আমার স্ত্রী যদি কাউন্সিলর হয়ে থাকে তাহলে সে কাউন্সিলর হয়েছিল দলের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকলো, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। হয়তো ভুলতে পারবো না, কিন্তু আর যেতে পারবো না, কোনোদিন যাবে না, যাবে না। যতই অনুগামীদের লোক, অনুগামীদের প্লেন দিয়ে বড় কন্ট্রাক্টর দিয়ে হোর্ডিং লাগান না কেন, যাবে না, কেউ কেউ যাবে না। তাই আগামী দিন যারা বিশ্বাসঘাতকতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদের বিরুদ্ধে উত্তর দিতে হবে। দেবেন তো? দেবেন কিনা বলুন? মির্জাফরের কোন জায়গা নেই, মির্জাফর দেয় না, মির্জাফরের কোন জায়গা থাকতে পারে না। যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা ক্ষমতা ভোগ করেছে, 10 বছর পর বোধবার হলো, ইয়ার কি মারতে পারছো? আর ভাষা, আমার নামে অনেক সমালোচনা করেছেন, আমার নামে অনেক সমালোচনা করেছেন, আমার ভাষা নাকি খারাপ। এই ভিডিওতে কিন্তু এই যে মোবাইলেও কিন্তু ভিডিও আছে, আপনার ভাষা কি সে ভাষা বলে দেবে। আপনি তো বলেছেন একদিন কে দেবে, লক্ষণ সেটার অনিল কি জানো, অনিল বোস করে দেবে। আজকের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যায়, শুনে রাখুন, আপনাকে আপনার ওই মাটিতে আপনি অনিল বোস লক্ষণ সেনের পর 3 নম্বর নাম যেটা হবে সেটা হবে আপনার নাম। মানুষ আপনাকে বুঝিয়ে দেবে, সেদিন মানুষ আপনাকে বুঝিয়ে দেবে। মানুষ সব বোঝে, মানুষ সব জানে। আর লড়াই চান, লড়াই আমরাও করতে জানি কিভাবে লড়তে হয়। ইঞ্চি ইঞ্চি লড়তে লড়তে যাব, কোন জায়গায় লড়াই থেকে আমরা পিছিয়ে আসেনি। কাকলি আর আমি আজকে নই, আমি আর কাকলি দীর্ঘদিন ধরে। আমাকে ধরাচ্ছে কেন এখন? এখন থেকে নমস্কার। হুগলি জেলা বঙ্গজননী বাহিনী প্রথম জেলা সম্মেলন উপস্থিত রয়েছে, যার পৌরোহিত্যে আজকের এই ঐতিহাসিক মিটিং বঙ্গজননীর শিল্পী উপস্থিত আছে, আমাদের মন্ত্রী বিধায়ক বন্ধু তপন দাশগুপ্ত, উপস্থিত আছে আমার ছোট ভাই বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, শান্তনু আছে, মনোজ আছে, শঙ্করবাবু আছেন, আমাদের সন্তোষ সিং শ্রীরামপুরের কাউন্সিলর, এখন ওয়ান অফ দি অ্যাডমিনিস্ট্রেটর, নিশেষ সিং আছে, নিশেষ ঘোষ আছে, আরো অন্যান্য সবাই রয়েছেন। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত সব সভানেত্রীরা রয়েছেন। আমার শ্রীরামপুর বিধানসভা থেকে বঙ্গজননীর সভানেত্রী সুদীপা আছে, সমস্ত সবাই রয়েছেন এবং বঙ্গজননীর যত সদস্য রয়েছেন। আমি প্রথমেই বলি যে আমি কিন্তু কখনোই ভাবিনি
যে এত সুন্দর একটা সমাবেশ শিল্পী তৈরি করতে পারবে আমি কখনো সম্ভব। আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আমি তাই জন্য শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েক মাস ধরে পরিশ্রম করেছে এবং আপনারা যারা প্রত্যেকে এসেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। দেখুন, বঙ্গযান নিয়ে একটা যে উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, কাকলি ঘোষ দোস্তের সভানেত্রী তিনি এখনই এসে পৌঁছবেন, যে মানুষের সেবা করা, স্পেসিফিক্যালি হচ্ছে মহিলাদের সেবা করা, ঘর পর্যন্ত পৌঁছে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন তার কথা বলা। রান্নাঘরে পর্যন্ত আমি যেতে পারবো না, রান্নাঘর পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন। রান্নাঘরে যেও কিন্তু হলুদ বাড়তে বাড়তে একটু গৃহকর্ত্রীকে বুঝিয়ে দিতে পারবেন দিদির কাজ, দিদি না হলে পশ্চিমবাংলা শূন্য হয়ে যাবে। এই কথা কিন্তু বোঝাতে হবে আপনাদের যে মহিলারা সারা পশ্চিমবাংলায় একদিন ধরে নেগলেক্টেড ছিল, যে মহিলাদের দায় দায়িত্ব পর্যন্ত এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী নিতে পারেননি। সেই মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি কি কাজ পাচ্ছে এবং আপনাদের তাদের সেবা করতে হবে। তাদের প্রয়োজন কি, সেই প্রয়োজন আপনাদেরকে জানাতে হবে। দেখুন, অনেক কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং আপনারাও অনেকে আছেন যে এর মধ্যে এই যে 11ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর যে বঙ্গ ধ্বনির প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে আপনারা সবাই যাচ্ছেন এবং একটা রিপোর্ট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন সেই কাজ। ভাই একটু মাইকটা বাইরে বন্ধ করতে বলো না প্লিজ। যে কি কি কাজ করেছে দেখুন, আমি রিপোর্ট কার্ডের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, কিন্তু আমি স্পেসিফিক্যালি আমি মহিলাদের কথা আজ বলবো। যে কন্যাশ্রী প্রকল্প, এই একটু সামনে এসে হ্যালো, রান্নাঘরে নেই এখন। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে 67.29 লক্ষ উপভোক্তাকে, মানে মেয়ে, তাদের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে অর্থ সাহায্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যেহেতু গরিব ঘরের জন্ম, তিনি মনে করেন যে বাংলার একটিও মেয়ে অর্থের অভাবে অশিক্ষিত থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা মনে করেন, তাই জন্য কন্যাশ্রী প্রকল্প। আমি একটাই কথা সব জায়গায় বলি, আজও আপনাদের বলে যাই, যে মেয়েদের জন্ম শুধু রান্নাঘরে রান্না করার জন্য নয় আর সন্তান প্রসব করার জন্য নয়, মেয়েদের জন্ম সমানভাবে শিক্ষিত হয়ে পুরুষের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু
উঁচু করে এই বাংলার বুকে দাঁড়িয়ে থাকবে, সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য, সেটাই হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এবং আগামী দিনে দেখবেন যে বাংলার কোনো মেয়ে অর্থের অভাবে পড়াশুনো করতে পারছে না, তা নেই, নিজের পায়ে দাঁড়াবে। সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে 84 লক্ষ সাইকেল মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বিতরণ করেছে। একটা সাইকেল মানে কিন্তু মেয়েদের কাছে শুধু দুটো চাকার একটা সাইকেল নয়, একটা সাইকেল মানে হচ্ছে একটা মেয়েদের কাছে কনফিডেন্সের জায়গা, নিজেকে তৈরি করার জায়গা। রাত্রি 11টার সময় বাড়িতে কোনো পুরুষ না থাকলেও বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলে একটি মেয়ে সে তার সাইকেলটি নিয়ে ডাক্তারবাবুর কাছে যে খবর দিয়ে ডাক্তারবাবুকে নিয়ে আসতে পারে, কিংবা ওষুধ কিনতে পারেন। একটি গ্রামের মেয়ে একটা সাইকেল নিয়ে কিন্তু বাজারে যেতে পারে, একটি গ্রামের মেয়ে একটি সাইকেল নিয়ে কিন্তু স্কুলে যেতে পারে। স্কুল যখন পেরোলো সেই মেয়ে সেই সাইকেল নিয়ে কিন্তু কলেজে যেতে পারে, যাতায়াতের অসুবিধা হচ্ছে না। একটা সাইকেল, দু চাকার সাইকেল, দুটো প্যাডেলের সাইকেল, সেই সাইকেল হচ্ছে একটা মহিলার অগ্রগতির জন্য সবচেয়ে বড় জায়গা। এই জগতের মধ্যে দিয়ে তার সে ঢুকে যেতে পারছে। একটি মেয়ে, গ্রামের মেয়ে, একটি গরিব ঘরের মেয়ে, কখনো ট্রান্সপোর্টের অভাবে সে আর ঘরের মধ্যে আবদ্ধ থাকবে না। সেই সাইকেল নিয়ে সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত হবে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য। শিক্ষার প্রগতির লক্ষ্যে 92 লক্ষ ছাত্রছাত্রীকে স্কুলের পোশাক দিয়েছেন, 113 লক্ষ ছাত্রছাত্রীকে মিড ডে মিল দিয়েছে। কন্যাশ্রী প্রকল্প যখন করা হলো, মোদীজি করলেন কি জানেন? মোদীজি খুব ভালো কপি করতে পারেন, নিশ্চয়ই স্কুল ফুস্কুলে আমি জানি না পড়েছে কিনা, এত তর্ক বিতর্ক রয়েছে ওনার পড়াশোনার জন্য, তবে টুকলিটা কিন্তু খুব ভালো করতে পারেন, সেটা আমি বুঝতে পেরেছি। তাই উনি বললেন কি, বেটি পড়াও বেটি বাঁচাও লাগিয়ে দিলেন। বেটি পড়াও বেটি বাঁচাও। আমি পার্লামেন্টে বলেছিলাম, আপনি কত কোটি টাকা বেটি পড়াও বেটি বাঁচাওর জন্য সারা ভারতবর্ষে আপনি অ্যালট করলেন বাজেটে? 23টা রাজ্য, এতগুলো ইউনিয়ন টেরিটরি, আপনি মাত্র 100 কোটি না 200 কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছেন। আর যান পশ্চিমবাংলায়, বাংলার কন্যাশ্রী প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 1400 কোটি টাকা বরাদ্দ করেছে শুধু বাংলার জন্য। তফাৎ এইখানে আপনি স্লোগানে, আপনি অ্যাডভার্টাইজমেন্টের বোর্ডে মোদীজি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জীবনে তার অগ্রগতির প্রতি পদক্ষেপে পদক্ষেপে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই হচ্ছে তফাৎটা। 2010 সাল থেকে 30টি নতুন 2011 সাল থেকে 30টি নতুন বিশ্ববিদ্যালয়, 50টি নতুন কলেজ, 78টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, 36টি নতুন পলিটেকনিক, 35,978টি নতুন বিদ্যালয়ের শ্রেণীকক্ষ গড়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীরা পাচ্ছে, মেয়েরা পাচ্ছে। গরিব ঘরের
মেয়ের বিয়ে দিতে পারছে না, জমি বিক্রি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, জমি বিক্রি করতে হবে না, বাড়ি বন্ধক দিতে হবে না, শুধু বিয়ের কার্ডটা নিয়ে যে এসডিওর অফিসে জমা দাও। রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য। সন্তান প্রসব করবে, টাকা নেই, 2,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আবার একদিন তো চলে যেতে হয়, সে শ্মশানেই হোক বা সে কবরস্থানেই হোক, যেখানেই হোক না কেন, গরিব ঘর, টাকা পাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় 2,000 টাকা করে দিচ্ছে। জন্ম থেকে মৃত্যু পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিয়েছে, পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিয়েছে। কোন জায়গাটায় ফাঁকি নেই। অনেক বড় বড় কথা শুনতে হয় জানেন। এই কালকেও অমিত শাহ এসেছিল, আজও আছে, অনেক বড় বড় কথা বলছেন। নির্যাতন, ক্রাইম, মহিলা নির্যাতন, হেন তেন, এটসেট্রা 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 এটসেট্রা। বলে অমিতজি, দুঃখ কি জানেন? পড়াশোনাটা জীবনেও আপনি কখনো করলেন না, জানলেও না, শুধু মিথ্যে কথা বলে দিয়ে চালিয়ে গেলেন। একটি রেকর্ড দেব, একটি রেকর্ড 2018 সালের এনসিআর এর রিপোর্ট, ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ডস রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে মহিলারা ধর্ষিতা হয়েছে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে কাদের সরকার? কাদের সরকার? জোরে বলো না, একটু শুনি। আর দূর কানে কম শুনি, বলো না। বিজেপি। মুখ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কে? যোগী, তাই তো? তিনি হাইয়েস্ট। আর কোন শহরে সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে জানেন? কোন শহর? সেই শহরটার নাম হচ্ছে লখনৌ। লখনৌ সিটি। কত বড় তার সাইজ? চুচুড়া বিধানসভাটা যত বড় ততটাই হচ্ছে লখনৌ সিটি। 2780 ধর্ষণের সংখ্যা। হাতরাস দেখলেন তো কয়েকদিন আগে? দলিত মেয়েদের জন্য প্রেম একদম উঠলে উঠেছিল, দলিতদের জন্য। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ একদম নিয়ম করে যেখানেই যাচ্ছে একদম ক্যামেরা নিয়ে গিয়ে দলিতদের ঘরে ঘরে খাচ্ছে, আর খেয়ে যখন ফিরছে সেই সমাধি, তারপরে বিজেপি কর্মীদের দিয়ে দলিত মেয়েদের উপর ধর্ষণ হচ্ছে। হাতরাস, হাতরাস। একটি মেয়েকে মায়ের সঙ্গে যাচ্ছিল, ধানের ক্ষেতটা শুধু পেরিয়েছে, 4 জন বিজেপির কর্মী তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে খুন করলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডেড। পুলিশ এলো, ডেড বডি নিয়ে গ্রামে গেল। গ্রামে যাওয়ার পর গ্রামের মানুষ ঢুকতে দিল না, বাবা মাকে ডেড বডি হ্যান্ড ওভার করলো না। রাত্রিবেলায় যে শ্মশানে পুড়িয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট সিবিআই কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। সিবিআই তার রিপোর্টে বলেছে
হ্যাঁ, ধর্ষণ করে খুন করা হয়েছে। পর পর উত্তরপ্রদেশে সেপ্টেম্বরের শেষে পর পর 7 দিন ধরে দলিত মেয়েদের পর পর ধর্ষণকারী দল যদি কেউ থাকে সেই দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সারা ভারতবর্ষে কিন্তু এবারে একটা বোর্ড লেখা হবে, পশ্চিমবাংলায় তো বেশি করে ফ্লেক্স লিখতে হবে, বাংলার মা বোনেরা সাবধান, বিজেপির লোকজন কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সাবধান। এই হচ্ছে বিজেপির জায়গাটা এখানে তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজ এই জায়গায় করেছে। অনেক বড় বড় বক্তৃতা কালকে শুনলাম, বলো অর্থনীতি, অমিত শাহ অর্থনীতি নাকি শেষ হয়ে গেছে। 2014 সালে ভারতবর্ষের জিডিপি গ্রোথ, অর্থনৈতিক জিডিপি গ্রোথ কত ছিল? 10.5%। আর আজকের লাস্ট কোয়ার্টারে এসে জিডিপি গ্রোথ কত? -7.5%। যা বুঝছেন তাই শেষ। কোন কর্মসংস্থান আপনি তৈরি করতে পারেননি। 2014 সালে আপনি বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি করে দেবো। 7 বছর হয়ে গেল, আজকে 2020 শেষে। তাহলে কত হয়? 7 দুগুণে 14 কোটি তো দূরের কথা, 50 লক্ষ লোককে চাকরি দিয়েছে। তার লিস্টটা অমিত শাহের বুকের পাটা থাকলে একবার টাঙিয়ে দিয়ে দেখিয়ে দিই যে 50 লক্ষ লোককে চাকরি দিয়েছে। আপনাদের মতো ধাপ্পাবাজ, আপনাদের মতো গুন্ডাবাজ, আপনাদের মতো দাঙ্গাবাজ ভারতবর্ষে কখনো আসেনি কোন রাজনৈতিক দল। বলে ভাইপো, ভাইপোকে নিয়ে কথা বলছে। ভাইপো বলি, ক্ষমতা থাকে না কেন? আপনার হিম্মত থাকে না কেন? অমিত শাহ থেকে আরম্ভ করে যিনি গতকাল পর্যন্ত গেছেন, তিনি ভাইপোর নাম একবার বলতে পারলেন না কেন? তার সাহস হলো না কেন? সে মুখ দিয়ে বলতে পারলো না কেন যে ভাইপোকে? তার নাম তিনি বলতে পারলেন না কেন? সাহসটা কোথায়? যে নাম দিয়ে অভিযোগ করতে পারে না সে হচ্ছে কাপুরুষ। অমিত শাহ, আপনি কাপুরুষ। মঞ্চে এসে পৌঁছেছেন কাকলি ঘোষ দস্তিদার, আপনাদের সাংসদ এবং বঙ্গজননীর সভানেত্রী। তো আমি একটা কথা বলি, তা ভাইপো নিয়ে যখন বলেছেন তাহলে একটু ভাইপো নিয়ে হোক না। অমিতজি, আপনার ছেলেও তো আমার ভাইপোই হয়, তাই না? ভাইপো নিয়ে যদি হয় তাহলে এটাও তো হোক। শিশিরদার ছেলেও তো আমার ভাইপোই হয়, তাই না? কোন ভাইপো? কোন ভাইপো? বাবার ছেলে মিলে, বাবা ছেলে, বাপ মন্ত্রী হয়ে গেল, ছেলে ছিল 2014 60 লক্ষ টাকার অধিকারী, আজকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার কোটি টাকার অধিকারী হয়ে গেছে। কি ভাইপো? কি করে হলো? এত মাল কোথা থেকে এলো গো? বাবা হয়েছে মন্ত্রী, ভাইপো হয়েছে কোটি মালিক। বাবা হয়েছে মন্ত্রী, 60 কোটি টাকার মালিক। ভাইপো হয়েছে মালিক, ভাইপো হয়েছে বিসিসিআই সেক্রেটারি। আমার ভাইপো, আমার ভাইপো, তোমার ভাইপো, সবার ভাইপো বিসিসিআই সেক্রেটারি। বাহ! ভাইপো বলে তো অনেক ভাইপোর কথা বলতে হয়। ভাইপো বলে তো এই ভাইপোর কথাই বলতে হয় যে
ইয়ার সে গত কয়েক বছর ধরে লক্ষণ সেনের পর যিনি মাস্তানি করে গেছেন, এখনো পর্যন্ত একটা ট্রাক বেরোতে পারে না 500 টাকা না দিলে। সে তো ভাইপোরই খেলা, ওখানে আমার ভাইপোরই খেলা, ভাইপোরই গুন্ডাবাজি। ভাইপো মানে বেটা বলতে হয়, ভাইপো। ওই কাঁথি তমলুক হলদিয়াতে আর যতদিন তুমি মন্ত্রী ছিলে সব কন্ট্রাক্টরদের রাজার রাজা হচ্ছে তুমি ছিলে। কন্ট্রাক্টর স্ক্যান্ডেল যত আছে তুমি করেছিলে। তুমিও তো ভাইপো ভাই। কোন ভাইপো? কোন ভাইপো? অনেক ভাইপো চোর। মোদিজিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে মোদিজি অসৎ বলে, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না। কিন্তু মোদিজিকে বলি, মোদিজি কাদের নিয়ে ঘুরছেন পাশে? সবগুলো হচ্ছে চোর, গুন্ডা, ডাকাত, তাদের নিয়ে আপনি ঘুরছেন। তারা সব লুটে খেয়ে নিচ্ছে সারা ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ খেয়ে নিচ্ছে। মোদিজি আপনি কি দেখতে পাচ্ছেন না? না, আপনি প্রশ্রয় দিচ্ছেন, করে খা, করে খা, আমি আছি, করে খা, করে খা। তোরা খাবি না তো কে খাবে? আমার নয় ছেলে মেয়ে নেই, আমার কেউ নেই, তোরা করে খা, তোর ছেলে আছে, তোর মেয়ে আছে, তোরা করে খা, করে করে খা, করে করে খা। বাহ, খুব বড় গেলেন। আমফানে এই হয়েছে, অমুক হয়েছে, তামুক হয়েছে, আমফানে খেয়েছে, বিরাট কিছু হয়ে গেছে। আমি প্রথম ব্যক্তি চণ্ডীতলায় আমফানের কমপ্লেন হওয়ার পর আমার দলের নেতা, আমার প্রধানকে আমি দল থেকে বিতাড়িত করেছি, সাসপেন্ড করেছি। আমি তার বিরুদ্ধে মামলা করেছি আমি। কিন্তু বিজেপির উলুবেড়িয়ার কর্মী যখন আমফানে টাকা তোলে, বিজেপি তো তখন তো কিছু করে না, সিপিএম তো তখন তো কিছু করে না। কেন? কেন? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে চাল আসে, সেই চাল বিজেপির নেতা এবং কর্মীরা যে ব্যবসায়ীর থেকে লুট করে যখন নিয়ে গেল, অমিত শাহ চোখটা কেন আপনি বন্ধ করে দিলেন? টাক করে, টাক করে, টাক করে। তখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি কি করছিল? ঘুমোচ্ছিল, দেখতে পাননি? আপনি দেখতে পেলেন না? আসলে নিজের ছেলে, নিজের ভাইপো, নিজের লোক তারা যখন করবে তখন কিন্তু অমিত শাহের চোখ বন্ধ, টাক কিন্তু গায়ে, টাকের উপর জল তুলতে, আর কিছু হচ্ছে না, আর কিচ্ছু হচ্ছে না। নরেন্দ্র মোদী যাকে যাকে ধরেছে তাই শেষ। বাংলার অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতি শেষ করেছে। ভারতবর্ষের শিল্পকে শেষ করেছে। ভারতবর্ষ থেকে যারা টাকা লুট করে নিয়ে গেছে, বিজয় মালিয়া থেকে আরম্ভ করে, ললিত মোদী থেকে আরম্ভ করে, সব ছিল নরেন্দ্র মোদীর লোক। তারা সেগুলো শেষ করে দিয়েছে। আর কাকে শেষ করেছে বলতে পারেন? কাকে শেষ করেছে বলতে পারেন? শেষ যাকে করেছে সে হচ্ছে মার্চ মাসে যখন ট্রাম্প এসেছিল, ট্রাম্পকে যখন গলায় জড়িয়ে ধরে নিল, ট্রাম্পকে ভোট দিয়েছে এমন করলো, ট্রাম্পও পর্যন্ত ডুবে গেল, ট্রাম্পও পর্যন্ত শেষ। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সেও শেষ। মোদি যা ধরবে তাই শেষ। মোদি যা ধরবে তাই শেষ, কিচ্ছু থাকবে না, একটার পর একটা কিচ্ছু থাকবে না।
সমস্ত কিছু শেষ করে দেবে। একজন কালকে নাকি বলেছে যে আগামী 2021-এ 3টে সংখ্যাও নাকি বেরোতে পারবে না। বলি ও দাদা ভাই গো, যখন তুমি নিজাম প্যালেসে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যখন মাথার উপরে ছিল, কেউ টিকিট নিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমএলএ এমপি টিকিট দিচ্ছে তাকে দেখিয়ে বলতে, শোনো তোমার টিকিটে তুমি জিতবে না, জিতবে হচ্ছে এই দেখো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা আছে বলে তাই জিতবে। বলতে কিনা বলি ও দাদা ভাই, নিজাম প্যালেসে যেখানে তুমি বসতে, সেই নিজাম প্যালেসে তোমার সিটের ডান দিকে ছোট্ট যে আলমারিটা ছিল, সেই আলমারিটার উপরে একটা যে ওই আমাদের দিল প্রেজেন্ট করলো যেরকম কি বলে মোমেন্টো, স্মারক, সেই স্মারকের নিচে কি লেখা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরির নাম? সেখানে কি আপনার নামটা লেখা ছিল না? তাহলে আপনার কি ইচ্ছে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হওয়া? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হওয়ার অত সহজ না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোন ছেলে এবং মেয়ে বলে না যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হব, চিফ মিনিস্টার হব, আপনিও বলে না। এটা বিজেপি রটায়। যিনি উত্তরসূরি হওয়ার ইচ্ছে ছিল, যিনি নিজাম প্যালেসে তার চেয়ারের পাশে লিখে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি, তিনি এইসব কথা রটিয়েছেন, মিথ্যে কথা রটিয়ে মানুষকে ভুল বুঝিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি যিনি হবেন, বাংলার মানুষ তাকে বিচার করে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে হবেন। মিথ্যে কথা কত মিথ্যে বলবেন, কত মিথ্যে বলবেন। এই দল যখন তৈরি হয় ছিল না প্ল্যাকার্ড নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকতেন, আজকে না, দীর্ঘকাল দিদির সঙ্গে আছি। 1984 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন নমিনেশন ফাইল করেন তখন ইলেকশন করেছে। 1989 সাল মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন করেছে ডিফ্যাক্টো ইলেকশন এজেন্ট হিসেবে। আমার চোখের সামনে আমি দেখেছি সিপিএম কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হল্লা করে মারতে গেছিল, সেই দৃশ্য আমার দেখা আছে। তার পুঙ্খানুপুঙ্খানুরূপে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই বইয়ের মধ্যে লিখেছে। আর 1991 সাল থেকে 90 সালের ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাইরেক্ট পলিটিক্সে এসেছে। কই আজও পর্যন্ত তো কোনো পদের জন্য, কোনো মন্ত্রিত্বের জন্য লালায়িত হতে হয়নি আমাদের। আমাদের তো একটাই উদ্দেশ্য, আমাদের বিগত জীবনে, বিগত দিনে যে উদ্দেশ্য ছিল, আজও সেই উদ্দেশ্য। দিদি হবে বাংলার সেরা, দিদি হবে ভারতবর্ষের সেরা, আর কিচ্ছু চাই না। কোথায় ছিলেন সব বড় বড় বক্তৃতা দিচ্ছেন? কোথায় ছিলেন 1993 সালের 7ই জানুয়ারি রাত্রে লালবাজার থেকে যখন গৌতম চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলে ফুটি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে লালবাজার থেকে ছুড়ে ফেলে? শুধু আমরা 7 জন ছিলাম, সোনালী, আমি, সুব্রত বক্সী, গৌতম বসু মারা গেছে, আর 2-1 জন ছিল।
ওইখান থেকে হাঁটতে হাঁটতে গান্ধী মূর্তির কাছে গেছি। কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই? কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে? যখন চমকাই তলায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন, কোথায় ছিলেন? মহানায়ক না, মেদিনীপুরের মাটিতে যখন 1998-99 সালে চমকাই তলায় সিপিএম যখন মেরেছে, তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? বলে আমি অনেক দিন, প্রথম দিন থেকে ছিলাম। ছিলেন না, ছিলেন না। অমিত শাহ কাল মিথ্যে কথা বলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিবর্তন করেছে। না, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বিতাড়িত করা হয়, তখন পশ্চিম বাংলায় যে দল করেছিলেন তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছিলেন। এই বাংলায় যদি কোনো কেউ একা নিজের হাতে দল তৈরি করে সার্থকতায় পরিণত হতে পারে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলি, আমাদের প্রয়াত শ্রদ্ধেয় প্রণব মুখার্জিও চেষ্টা করেছিলেন, পারেননি, কেউ পারেনি। কংগ্রেস থেকে বিতাড়িত হয়ে এসে নিজের দল তৈরি করা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন। আপনার যদি বুকের পাটা থাকতো, আপনি যদি সত্যিকারের জননেতা হতেন, আপনার যদি হিম্মত থাকতো, আপনিও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দল তৈরি করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন, তবেই ভাবতাম জননেতা। না হলে আজ থেকে ভাবো, কাল থেকে ভাবছি বিজেপির অনেক গুন্ডা বাহিনীর মধ্যে আপনিও একজন হয়ে গেছেন কাল থেকে, গতকাল থেকে। পারেননি তো, অনেক নাটক বলে। প্রথমে বলে 60 জন যাবে আমার সঙ্গে, খবর কাগজে চলে এলো, মিডিয়ায় চলে আসছে। তারপর কয়েকদিন পরে শুনলাম 30 জন যাবে আমার সঙ্গে। আরে বাবা, কি সে মিডিয়া ছুটছে, সব ছুটেই যারা আছে দেখবেন দৌড়চ্ছে। 30 জনের নাম, 30 জনের নাম, 30 জনের নাম। আগে ছিল 60, 30। আলটিমেটলি 7 জন মাত্র এমএলএ, 1 জন মাত্র এমপি। এরা কারা? এরা কারা? এরা কি গোড়া থেকে তৃণমূল কংগ্রেস করেছে? এদের অর্ধেকের উপর দলবদলুর খেলা, দলবদল করে এসেছিল তৃণমূল কংগ্রেসের ভালো সময়ে। দল বদল করে আপনারা এসেছিলেন। আপনি কালকে বলেছেন অধিকারী ফ্যামিলি না হলে কাঠি জিতত না, কাঠি জিতবে না। তাই যদি হয়ে থাকে বিপ্লবী বীর, তাহলে 1999 সালে কাঁথি বিধা পার্লামেন্ট কেন্দ্র থেকে অধিকারী ফ্যামিলির লোক কেন 3য় নম্বর জায়গায় গেল? একটু উত্তর দেবেন কি? উত্তরটা দেবেন? তাই যদি হয়ে থাকে, তারা 1996 সালে নির্বাচনে হারলেন কেন? তাই যদি হয়ে থাকে 2001 সালে নির্বাচনে হারলেন কেন? তাই যদি হয়ে থাকে 2004 সালের নির্বাচনে হারলেন কেন? আর 2006 সালে নিজের কেন্দ্র চেঞ্জ করে বাবার শেখ কেন্দ্রে যে জিতে আপনি এমএলএ হয়েছিলেন। আর 2006 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিল, মানুষ যে সমর্থন জুগিয়েছিল, মানুষ যাদের পাশে এসেছিল,
শুনে রাখুন, আপনার মতো 19 জন সাংসদ আমরা সেদিনকে গিয়েছিলাম, আমিও ছিলাম, কাকলিও ছিল। আর আপনি তো শুধু নন্দীগ্রাম ঘুরেছেন, আর আমি বাংলার কোন প্রান্তে নেই যে প্রান্তে আমি যাইনি। কোথায় নেই? শিমুরে আমি, চমকাই তলায় আমি, গাজরে আমি। ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আর শুধু আমার কথা আমি বলছি। কোন প্রান্তে নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে সেখানে আমি নেই। নন্দীগ্রামেও আমি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডাক না দিত, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষকে না বলতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেতৃত্ব না দিত, আপনি এই লাখো লাখো লোকের মুখ আপনি দেখতে পারতেন না দাদা ভাই, দেখতে আপনি পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বলেই কলকাতা থেকে প্রচুর মানুষ সেদিন গিয়েছিল, শিক্ষিত, গরিব, ইন্টেলেকচুয়াল সবাই। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেব, আপনি দাদা ভাই, আপনি নন্দীগ্রামে দায়, নন্দীগ্রামে ছেলেরা পরিশ্রম করেছিল, লেবার দিয়েছিল, আর আপনি কাঁথিতে বসে এয়ার কন্ডিশন ঘরের থেকে বসে শুধু ইনস্ট্রাকশন আর ডিরেকশন দিয়েছিলেন। আর নন্দীগ্রামে 15ই মার্চ 2007 নন্দীগ্রামে আমি যদি সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার নিয়ে আসতাম, তাহলে আপনি কাঁথিতে আপনার বাসভবনের খাটের তলায় থেকে বেরোতে আপনি পারতেন না। সিপিএম এর হারমা দিয়ে আপনাকে শেষ করে দিত। নন্দীগ্রাম শুধু আপনার জন্য। আপনার এতটুকু সভ্যতা জ্ঞান নেই সেদিন ছিল না, যেদিন কলকাতা হাইকোর্ট থেকে শক্তিনাথ মুখার্জির মতো মানুষ 80 জন 90 জন উকিল নিয়ে, লয়ার নিয়ে নন্দীগ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন আমরা ঘুরেছি, মানুষের কথা যখন শুনেছি, আমরা যখন লড়াই করছি, একটা ভদ্রতার খাতিরে এত বড় একজন আইনজীবী পশ্চিমবাংলায় আবার জন্মাবে কিনা আমি জানি না, সেই শক্তিনাথ মুখার্জির সঙ্গে সৌজন্যমূলক দেখা করার জন্য আপনাদের ফ্যামিলি থেকে একটা লোক সেদিন কিন্তু আসেনি। নন্দীগ্রাম তাই যদি হয়, আপনাকেও বলে যাই দাদা ভাই, আগামী দিনে কিন্তু ওই বুলেট প্রুফ গাড়ি নিয়ে 30খানা সিআইএসএফ নিয়ে নন্দীগ্রামে কিন্তু আবার আপনি নির্বাচনে দাঁড়াতে যাবেন। দয়া করে কিন্তু কেন্দ্রটা আপনি চেঞ্জ করবেন। কালকে সন্ধ্যের পর, কালকে প্রেস কনফারেন্স করার পর ডানকুনিতে আমার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম করার পর তারপর তখন না আমার সঙ্গে দেখা করতে গেছিল একটা রাজনৈতিক কারণে। তখন তাদের সঙ্গে কথা বলার পর আমি এত ক্লান্ত যে আমি ফোনটা ধরতে পারছিলাম না। আমি সন্তোষ সিং এখানে রয়েছে, পাপ্পু রয়েছে, দেখুন পাপ্পুকে বললাম, পাপ্পু আমি আর পাচ্ছি না, তুই ফোনগুলো ধর, শুধু সেফ নাম্বার দেখ, আর যদি বাড়ির ফোন হয় বা দিদির ফোন হয় বা কোনো ইম্পর্টেন্ট কোনো আমাদের কোনো কারো ফোন হয় তাহলে ফোনটা দিস না, আমি আর ক্লান্ত, আমি আর পাচ্ছি না। পাপ্পু আমি যখন খাবার শেষ করলাম, একটু শনিবার ছিল, একটু রুটি আর বেগুন ভাজা আর কি সব খেলাম, একটু তরকারি খেয়ে যখন শুতে যাচ্ছে, আমাকে কি বললো জানেন? বলো দাদা শুয়ে পড়ুন, নন্দীগ্রাম থেকে অন্তত 50টা ফোন এসছে আপনার কাছে, কবে যাবেন আপনি নন্দীগ্রামে মিটিং করার জন্য। আর আজ সকাল থেকে এখানে ফোন আসছে, সেই ফোন পাপ্পুই ধরেছে, আমি নই। বলে মুর্শিদাবাদের মানুষ শুধু বলছে
একবার মুর্শিদাবাদের মাটিতে আসুন, বিশ্বাসঘাতকের মুখোশটা আপনি এখানে এসে দাঁড়িয়ে খুলে যান। আমি আপনার মতো অত বড় জননেতা নই, আমি স্বীকার করি। আমি জমিদার বাড়ির ছেলে নই, আমি স্বীকার করি। আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার বাবা আমাকে বড় করেছেন। এমার্জেন্সির সময় 17.5 বছর বয়সে, 18 হয়নি, পড়াশুনো ছেড়ে দিয়ে প্রায় সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ করতে হয়েছে। আমার লড়াই সেই দিন থেকে। এমার্জেন্সি চলে গেছে, বাবা মামলায় জিতেছে, আবার আমি পড়াশোনা শুরু করেছি। আমি কাজু বাদাম খাওয়া চেহারা আমার নয় গো, আমার বাংলার মুড়ি চপ খাওয়া আমার চেহারা। আমি যেদিন কলকাতা শহরে আমি যেদিন পা দিই, সেদিন একটা মানুষকেই শুধু চিনতাম, আর কাউকে চিনতাম না। তিনি আমার মেন্টর, প্রাক্তন বিচারপতি শ্রী মহিতোষ মজুমদার। তারপর আর কাউকে চিনতাম না। আমি কোন বাবার ফ্ল্যাট করে দিয়েছি, সেই ফ্ল্যাটে এসে থাকিনি। দুবেলা খাওয়ার মতো পয়সাও ছিল না, ব্রেকফাস্ট করতাম না। বেকার শ্রেণী ওই কি পরোটা একটা বলে ঢাকাই পরোটা আর সবজি খেতাম। আর রাত্রিবেলায় লেক মার্কেটের কাছে 1 টাকা দিয়ে স্টলে বিক্রি হতো 4টে রুটি আর কুমড়োর তরকারিটা ফ্রি, 1 টাকা দিয়ে সেই খেয়ে দিন কাটিয়েছি। আপনার মতো আমি বড় লোকের ছেলে নই, আপনার মতো আমি স্বামী বিবেকানন্দ স্টাইলে হেঁটে সাদা পাঞ্জাবি পাওয়া যা পড়ে বড় বড় বক্তৃতা আমি দিতে পারবো না। কিন্তু আমি মানুষের লড়াইটা জানি, মানুষের লড়াইটা করি। মানুষের লড়াইটা জানি, মানুষের লড়াইটা করি। আর একটা নন্দীগ্রামকে দেখাচ্ছেন, শুধু নন্দীগ্রাম কেন, নন্দীগ্রামে তো যা করার করেছি। চাঁদনীপাড়ার বুকে সিপিএম এর হারমাত বাহিনী যখন মিছিল করতে যায়, ঢুকতে দেয়নি মিছিল করার জন্য। তপন মজুমদার এখানে নেই, তাই তপন মজুমদার বলে দেবে, সাক্ষী দিলীপ যাদব ছিল। আমি যখন মিছিল করতে যাচ্ছি, তার 8 কিলোমিটার আগে দূরে দাঁড়িয়ে বলেছিল, দাদা যেও না, তীর ধনুক নিয়ে সব দাঁড়িয়ে আছে, মারবে। আমি বলেছিলাম, তুই ভয় খেলে বাড়ি চলে যা, আমি কিন্তু যাব। সেই জাঙ্গিপাড়ায় কিন্তু সেদিনকে মিছিল করে দেখিয়ে দিয়েছিলাম। অসুবিধা নেই তো, আমি তো অন্য জায়গায় আছি। সেই মিছিল করে দেখিয়ে দিয়েছিলাম। আমরাও লড়াইয়ের ফসল, আমরাও প্রতিবাদের ফসল, আমরাও লড়াই করতে করতে এসছি। আমরা কোন জমিদারের পুত্র নই, আমরা কোন টাকার গদির উপরে উঠে বসে থাকা কোন সন্তান নই। আমার বাবা কিন্তু আমাকে তার নিজের সিটটা ছেড়ে দিয়ে আমাকে এমএলএ করেনি। সংগ্রাম লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকেই করেছে। এই তপন দাশগুপ্ত কোথায় গেল? এই তপন দাশগুপ্তকে জিজ্ঞেস করুন না, সিপিএম তখন কি আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছি, আকবর আলী খান্ডেকর বেঁচে ছিল। আরামবাগে গোঘাটে যে অত্যাচার দিনের পর দিন হয়েছে, যায়নি তপন দাশগুপ্ত সেদিনকে? বলতে পারবেন না? যায়নি সেদিন আকবর আলী খান্ডেকর? বাঁকুড়ার যখন দায়িত্ব দেওয়া হয়েছে, বাঁকুড়ার এমন কোন ব্লক ছিল না যে ব্লকে আমি হাঁটিনি। আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা করিনি। আমাদের জন্য তো একটা হোমগার্ডও ছিল না, আমরাও রয়েছি।
কিন্তু কোনোদিন কৃতিত্ব দাবি আমরা করিনি। কারণ লড়াইটা ছিল বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই, সংগ্রামটা ছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। দায়িত্ব দিয়েছিল দিদি, দায়িত্ব দিয়েছিল এক একটা জেলায় এক একজনকে, তাই জন্য। হিরো তুমি এমনি হওনি গো, হিরো তুমি এমনি হওনি, দিদি দায়িত্ব দিয়েছিল বলে তবেই তুমি হিরো হয়েছিলে, নাহলে তোমায় হতে জিরো, নাহলে তুমি হতে জিরো। আমরাও দেখতে চাই, আমরাও দেখতে চাই আগামী দিনে কত ধানে কত চাল, নিশ্চয়ই আমরাও দেখতে চাই। লড়বেন তো? কি তোমাদের কথা বলছি না, মেয়েদের কথা জিজ্ঞেস করছি, জোরে বলো না। লড়বেন? পিছনে যারা, পিছনে যারা, এদিকে যারা, এদিকে যারা, একদম পিছনে পারবে তো? এই বয়স শুধু পরের সঙ্গে ঝগড়া করলে হবে না, বিজেপির সঙ্গে ঝগড়া করতে হবে। পারেন? শুধু বরকে শুধু চোখ রাঙাবে আর ধমকাবে তা হবে না, পারে তো? হাকি না, হাকি না, হাকি না। শুনুন, মির্জাফরের কোনো জায়গা থাকে না। দীর্ঘদিন ধরে অনেক কিছু করে, অনেক কিছু বলে সম্মান পাইনি। আরে কি সম্মানটা বাকি ছিল? অতগুলো মিনিস্ট্রি, অতগুলো চেয়ারম্যান, কোন একটা মিটিং এ এলেন যিনি আগে শুভেন্দুর নাম বলতো, যেমন দেখলেন অমিত শাহকে কাল থেকে প্রণাম করলো, আর দিদিকে দেখলে গত 15-20 বছর ধরে সেইভাবে প্রণামই করে গেছে, প্রণামই করে গেছে। কালকে দেখ থেকে দিদি খারাপ হয়ে গেছে, কাল থেকে দিদি খারাপ হয়ে গেছে, প্রণামই করেছে। আমাদের কিন্তু, আমি অত্যন্ত সম্মানের সঙ্গে নিয়ে বলছি, দিদিকে আমি শ্রদ্ধা করি নিশ্চয়ই। বিজয়া দশমীর দিন যাই প্রণাম করতে, ভাইফোঁটাতে যাই প্রণাম করতে, রাখিতে যাই প্রণাম করতে, কোন রাজনৈতিক মঞ্চে কিংবা রাজনৈতিক সভায় কিংবা সরকারি জায়গায় আমাকে প্রণাম করে আমাকে তেল মারতে হয়নি কখনো, যে তেলটা কালকে আমি অমিত শাহকে মারবো। লজ্জিত, সবাই লজ্জিত, প্রণামের বহর থেকে সবাই লজ্জিত। বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, অনেকে আছে। বক্তব্য আমি শেষ করবো, শেষই করি না, আমি শেষ করি, কাকলিয়া আছে, তোমরা আছো। বক্তব্য আমি শেষ করবো, শুনুন, শুধু 2-3টে কথা বলে দিই। 1 নম্বর হচ্ছে, এই যে দুয়ারে সরকার দেখছেন, সেই দুয়ারে সরকার অবাধ 1 ডিসেম্বর থেকে কাজ করছে। সরকার যেখানে এখানে যাচ্ছে, সে মানুষের যা কাজ সেই কাজ হয়ে যাচ্ছে। 4 ঘন্টার মধ্যে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। হেলথ ইন্স্যুরেন্স কার্ড, যে হেলথ ইন্স্যুরেন্সের কার্ডের অ্যাপ্লিকেশন করছে, সেই হেলথ ইন্স্যুরেন্সের কার্ড 6-7 ঘন্টার মধ্যে চলে আসছে। ঠোকা ঠোকা হেলথ ইন্স্যুরেন্স কার্ড আজকে শ্রীরামপুরে ডিস্ট্রিবিউট করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স কার্ড কিন্তু সবাই করবে না আপনারা। স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য সাথী কার্ড, বীমা রয়েছে 5 লাখ টাকার, আপনি বিনা পয়সার আপনি ট্রিটমেন্ট পাবেন। এন্ড করবেন কার নামে? গৃহকর্ত্রীর নামে। কেন করবেন গৃহকর্ত্রীর নামে? গৃহকর্ত্রীর নামে করবেন কারণ হচ্ছে, আপনার সংসারে শুধু আপনার স্বামী বা আপনার ছেলেমেয়েরা নয়, আপনাকে যারা জন্ম দিয়েছিলেন সেই পিতা এবং মাতা, তারাও কিন্তু সেই সুবিধা পাবে।